সংযুক্ত আছো এবং আগামীতেও এভাবে সংযুক্ত থাকবে। তো শিক্ষার্থীরা, তোমরা জানো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম পদার্থের গঠনের কিছু টপিক নিয়ে। আমরা গত ক্লাসে পদার্থের গঠনের যে মূল একক, যেটা ইউনিট আমরা পরমাণু বলেছিলাম, সেই পরমাণুর আসলে আমরা ভিতরে ঢুকতে পারিনি। আজকে আমরা একেবারেই পরমাণুর ভিতরে ঢুকে যেতে চাই। তোমরা গত ক্লাসে জানতে পেরেছো একটা সময় কিন্তু পরমাণু নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বিতর্ক ছিল, দ্বিধা ছিল যে আসলে পরমাণুকে কি ভাঙা যায় নাকি যায় না। আমরা গত ক্লাসে কিন্তু তার সমাধান পেয়ে গেছিলাম যে পরমাণুকে ভাঙা যায়, পরমাণু বিভাজ্য। পরমাণুকে ভাঙলে আমরা তার মধ্যে অনেক প্রকার কণিকা পেয়ে যাই, তবে তিনটি স্থায়ী মৌলিক কণিকা পরমাণুর মধ্যে সবসময় অবস্থান করে। এই তিনটি স্থায়ী মৌলিক কণিকা সম্পর্কে আমরা এখন জানব। তাহলে আমাদের আজকের প্রথম টপিক পরমাণুর ভেতরের কণা, পার্টিকেলস ইনসাইড দ্য অ্যাটম। পরমাণুর ভিতরের কণা, পার্টিকেলস ইনসাইড দ্য অ্যাটম। আমরা এখন দেখতে চাই যে একটি পরমাণুর অভ্যন্তরে আসলে কি কি থাকে। স্নেহের শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো যে পরমাণুর একটি সেন্টার, একটি কেন্দ্র আছে যার নাম আমরা জানি নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে দুই ধরনের কণা। আমি পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে যেহেতু দুই ধরনের কণা অবস্থান করে, তাই ডট চিহ্ন দিয়ে পরমাণুর অভ্যন্তরে এক ধরনের কণা বোঝাতে চেয়েছি, এবং একটু আমরা যেটা শূন্য অর্থাৎ গোল করে দিয়েছি সেগুলো দিয়ে আরেক ধরনের কণা বোঝাতে চেয়েছি। এবং আমরা জানি যে পরমাণুর কেন্দ্র অর্থাৎ নিউক্লিয়াসের বাহিরে এক ধরনের কণা ঘূর্ণায়মান থাকে, সেটি আমরা বাইরের দিকে দিয়েছি। তোমাদের গাতারটা একটু বলে রাখি যে আসলে পরমাণু আমরা যখন বোর্ডে ছবি আঁকি বা খাতায় যখন পরমাণুর ছবি আঁকি, তখন আসলে আমরা এমন একটা ছবি আঁকি মনে হয় যেন পরমাণু আসলে অনেক বড় কিছু, কিন্তু এটি তোমাদের ভুলে গেলে চলবে না। এটি অবশ্যই মনে রাখতে হবে যে পরমাণু কিন্তু অতি ক্ষুদ্র, যা সাধারণ মাইক্রোস্কোপ দিয়েও দেখা সম্ভব নয়। মাইক্রোস্কোপ দিয়েও যা দেখা সম্ভব নয়, তাহলে সেই পরমাণুটি আসলে আমরা এত বড় করে কেন আঁকলাম? এটি আমরা এজন্যই করি তোমাদেরকে বোঝানোর জন্য, কারণ যা মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না, আমরা সেটাকে যদি বোঝাতে চাই, বোঝানোর সাথে আমাদেরকে অবশ্যই বড় করে আঁকতে হবে। আর পরমাণুর নিউক্লিয়াসের যে আকার, তার তুলনায় পরমাণুর আকার কিন্তু 10,000 থেকে 1,00,000 গুণ বড় হতে পারে। সুতরাং নিউক্লিয়াসটি আমি যা এঁকেছি সেই তুলনায় এর আকারটা আরো বড় হওয়া উচিত ছিল, কিন্তু আমরা সেই অত বড় করে আসলে আমাদের অসুবিধার জন্য আমরা আঁকছি না। তো কেন্দ্রে আমরা দুই ধরনের কণা আমরা দেখছি। এর মধ্যে যেটা আমরা ডট চিহ্ন দিয়ে বোঝাতে চেয়েছি, এটাকে যদি আমরা ধরে নেই নিউট্রন, আর যেটাকে আমরা এখানে ছোট করে গোল দিয়েছি সেটাকে যদি আমরা বলি প্রোটন, আর একেবারে বাইরের দিকে আমরা যে কণাটি দিয়েছি সেটি হলো ইলেকট্রন। শিক্ষার্থীরা, তাহলে আমরা জানলাম পরমাণুর অভ্যন্তরে তিন ধরনের স্থায়ী কণিকা থাকে, নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, যা পরমাণুর
একেবারে কেন্দ্রে দুই ধরনের কণা, নিউট্রন এবং প্রোটন, আর বাইরের দিকে অবস্থান করে ইলেকট্রন। এখন আমরা এই তিন ধরনের কণা সম্পর্কে জানতে চাই যে এই তিন ধরনের কণার কি ধরনের বৈশিষ্ট্য আছে সে সম্পর্কে আমরা একটু জেনে নিতে চাই। তো আমরা প্রথমেই আসি প্রোটন। এই প্রোটনকে আমরা প্রতীকের সাহায্যে যদি প্রকাশ করি তাহলে প্রোটনকে আমরা পি দ্বারা প্রকাশ করি। এখন এই প্রোটনের যদিও সেটি অতি ক্ষুদ্র, তারও একটি ভর আছে, তার একটি প্রকৃত ভর আছে। সেই প্রকৃত ভরটা 1.673 into 10 to the power minus 24 গ্রাম। তাহলে আমরা প্রোটনের ভর পেলাম যা অতি ক্ষুদ্র ভর, এবং প্রোটন আধান যুক্ত কণা। পরমাণুর অভ্যন্তরে যে কণিকা আছে প্রোটন, সেটি কিন্তু আধান যুক্ত কণা। স্বাভাবিকভাবেই তাহলে প্রশ্ন আসতে পারে আধান কি? আধান হচ্ছে পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহের, অর্থাৎ প্রোটন এবং ইলেকট্রনের বৈশিষ্ট্য সূচক ধর্ম। তাহলে প্রোটনের যেহেতু আধান আছে এবং সেই আধান হচ্ছে পজিটিভ আধান, ধনাত্মক আধান, এবং তারও একটি মান কিন্তু আছে। সেই মানটি হচ্ছে 1.60 into 10 to the power minus 19 কুলাম। তোমরা জানো আধানের একক হচ্ছে কুলাম, তাই আমরা সেটি ব্যবহার করেছি, কুলাম। এখন একটি প্রশ্ন, আসলে এই ভর আর এই আধান কিন্তু অতি ক্ষুদ্র ভর এবং অতি ক্ষুদ্র আধান, তাই আমরা প্রকৃত পক্ষে সব সময় আমরা এই আধান ব্যবহার না করে, এই ভর ব্যবহার না করে, এই আধান না ব্যবহার করে এদের আপেক্ষিক ভর এবং আপেক্ষিক আধান ব্যবহার করে থাকি। আমরা সেটা একটু পরে বলছি। এবার যদি আমরা আসি ইলেকট্রনকে আমরা ই দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে ইলেকট্রনের একটি ভর আছে, সেই ভর 9.110 into 10 to the power minus 28 গ্রাম, এবং ইলেকট্রনের যে আধান সেটি হলো -1.60 into 10 to the power minus 19 কুলম্ব। শিক্ষার্থীরা তোমরা একটা জিনিস খেয়াল করো যে প্রোটনের আধান আর ইলেকট্রনের আধানের মান কিন্তু একই, কিন্তু একটা পজিটিভ একটা নেগেটিভ। আমরা এটা ইচ্ছে করলে এখানে একটা প্লাস চিহ্ন দিয়ে দিতে পারি, যেহেতু এটি পজিটিভ আর এটি নেগেটিভ, মান একই। এবার আমরা আসি নিউট্রন। এটি কিন্তু আধানবিহীন কণা, অর্থাৎ এর কোনো আধান নেই, কিন্তু তার ভর আছে। নিউট্রনকে আমরা n দ্বারা প্রকাশ করি, তাহলে তার ভর হচ্ছে 1.675 into 10 to the power minus 28 গ্রাম। তোমরা একটা জিনিস মনে রাখবে, আমরা এই ভরগুলো কিন্তু গ্রাম এককে প্রকাশ করেছি। অনেক সময় দেখা যায় বহু নির্বাচনী প্রশ্নে এই প্রোটন, ইলেকট্রন বা নিউট্রনের ভর গ্রাম এককে না দিয়ে এটি কিন্তু কখনো কখনো কেজিতে দেওয়া থাকতে পারে। সেক্ষেত্রে আমার জানতে হবে যে আমি গ্রামকে যদি 1000 দিয়ে ভাগ দিয়ে দেই তাহলে এই মানটা কিন্তু আমরা কেজিতে পেয়ে যাব। এটি আমাদেরকে একটু খেয়াল করতে হবে। যেমন আমি এখানে আমার ইলেকট্রনের যে ভরটা দেওয়া আছে, ইলেকট্রনের ভরটাকে আমি যদি 10 to the power 3 অর্থাৎ 1000 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমি এখানে গ্রাম এককে মানটা পেয়ে যাব। আর নিউট্রনের ভর, শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো, নিউট্রনের ভর আমরা যেটা দিয়েছি এটা 24। তো প্রোটনের ভর আর নিউট্রনের ভর কিন্তু প্রায় একই, প্রোটন আর নিউট্রনের ভর প্রায় একই, যে কারণে এবং
যেহেতু পরমাণুর অভ্যন্তরে ক্ষুদ্রতম কণা, তাই আমরা এটি আপেক্ষিকভাবে এই ভরটাকে অন ধরি। অর্থাৎ একটি প্রোটনের ভরকে আমরা ধরি 1, সেই হিসাবে একটি নিউট্রনের ভরও দাঁড়ায় 1। যেহেতু প্রোটনের ভর আর নিউট্রনের ভর আমরা খেয়াল করছি, দেখছি প্রায় একই, এই পার্থক্যটা অতি সামান্য। সুতরাং আমরা আপেক্ষিকভাবে প্রোটনের ভরকে যদি অন ধরি, তাহলে কিন্তু আপেক্ষিকভাবে আমরা নিউট্রনের ভরটাকেও অন ধরতে পারি। পক্ষান্তরে আমরা ইলেকট্রনের ভর যদি প্রোটন বা নিউট্রনের সাথে তুলনা করি, তাহলে একটি ইলেকট্রনের ভর একটি প্রোটন বা নিউট্রনের ভরের 1838 ভাগের 1 ভাগ। সুতরাং এই ভর অতি ক্ষুদ্র ভর, অতি নগণ্য ভর। তাই এই ভরকে আসলে আমরা যদি শূন্য ধরি, তাহলে পরমাণুর ভরের হিসাবে কোনো অসুবিধা হয় না। তাই ইলেকট্রনের ভরকে আমরা শূন্য ধরতে পারি। এবার আমরা একটু আসি আধানের ক্ষেত্রে। যেহেতু প্রোটন আর ইলেকট্রনের আধান আছে, নিউট্রনের আধান নাই, সুতরাং নিউট্রন নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। এই আধান, এটিও হচ্ছে আধানের ক্ষুদ্রতম ইউনিট হিসেবে ধরা হয়, ক্ষুদ্রতম একক হিসেবে ধরা হয়। সুতরাং আমরা এই আধানকে আপেক্ষিকভাবে অন ধরি। তাহলে যদি আপেক্ষিকভাবে অন ধরা হয়, তাহলে একটি প্রোটনের আধানকে আমরা লিখব প্রোটনের আধান +1 এবং একটি ইলেকট্রনের আপেক্ষিক আধান -1। শিক্ষার্থীরা, তোমাদেরকে কিন্তু অবশ্যই এই কথা মনে রাখতে হবে যে প্রোটন বা ইলেকট্রনের আধান প্রকৃত আধান নয়, এটি হচ্ছে আপেক্ষিক আধান। যেমন আমরা ভরের, তোমরা পদার্থবিজ্ঞানে পড়েছো, ভরের ক্ষুদ্রতম যে একক, ভরের একককে আমরা কেজি যখন ধরি, তোমরা জানো সেই ফ্রান্সের সাব্রেতে ইন্টারন্যাশনাল ওয়েটস অ্যান্ড মেজার্সে রক্ষিত একটি সিলিন্ডার আছে, যে সিলিন্ডারের ভরটাকে আমরা 1 কেজির স্ট্যান্ডার্ড হিসেবে, 1 কেজির আদর্শ হিসেবে ধরে নেই। ঠিক তেমনি আমরা ইলেকট্রনের এই যে আধান, সেটিকে আমরা ইউনিট হিসেবে ধরছি, একক হিসেবে ধরছি। যেহেতু ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত, তাই আমরা -1, আর প্রোটনের ক্ষেত্রে আমরা +1 ব্যবহার করেছি। আর ভরটাও ক্ষুদ্র ভর, সেই হিসেবে আমরা প্রোটনের ভরটাকে আপেক্ষিক ভর 1, নিউটনের আপেক্ষিক ভরটাকে 1 আমরা ব্যবহার করেছি। এবার যদি আমরা একটু পরমাণুর ভরের কথা বলি শিক্ষার্থীরা, তাহলে যেহেতু ইলেকট্রনের ভর নেই বললে ভুল নেই, ইলেকট্রনের ভরকে আমরা শূন্য ধরতে পারি, তাহলে পরমাণুর ভর বলতে আসলে আমরা কি বুঝি? পরমাণুর ভর বলতে আমরা কিন্তু নিঃসন্দেহে প্রোটন আর নিউট্রনের ভরের যোগফলটাকে বুঝি। এবার আমরা এই তিনটি যে কণা সম্পর্কে জানলাম, নিউট্রন, প্রোটন এবং ইলেকট্রন, এই তিনটি কণিকার মধ্যে একটি কণার গুরুত্ব আসলে অনেক বেশি। সেটি কি? সেটি হচ্ছে পরমাণুর প্রোটন সংখ্যা, যাকে আমরা বলি পারমাণবিক সংখ্যা। তাহলে এবার আমরা আসি যে পারমাণবিক সংখ্যাটা কি। পারমাণবিক সংখ্যা, অ্যাটমিক নাম্বার, যেটা বলেছি যে পরমাণুর অভ্যন্তরে যে প্রোটন সংখ্যা, সেই প্রোটন সংখ্যাকে বলছি পারমাণবিক সংখ্যা। এবং এই প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যায় কোনো মৌলের পরিচয় বহন করে। আমরা যেমন একটা নির্দিষ্ট শ্রেণীর শিক্ষার্থীদের রোলের ভিত্তিতে কিন্তু সেই শিক্ষার্থীদের একটা পরিচয় আমরা তুলে ধরতে পারি। আমি যদি বলি নবম শ্রেণীর একটা নির্দিষ্ট শাখার, আমি যদি বলি 1 রোল কে, এই পড়াটি বলো বা এটির উত্তর দাও, তাহলে কিন্তু একজন শিক্ষার্থী দাঁড়িয়ে যায়, অর্থাৎ রোল ওই শিক্ষার্থীর পরিচয় বহন করে। ঠিক তেমনি এই পর্যন্ত আবিষ্কৃত যে মৌলিক পদার্থ, অর্থাৎ 118টি মৌল, তাদেরকেও কিন্তু আমরা একটা পরিচয় তুলে ধরি। সেই পরিচয়টি বহন করে তার অ্যাটমিক নাম্বার, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যার সাহায্যে মৌলের পরিচয় আমরা পেয়ে যাব। আমি যদি বলি প্রোটন সংখ্যা
এক, অর্থাৎ পারমাণবিক সংখ্যা এক। মৌলটি কি? নিশ্চয়ই তোমরা বলতে পারবা, সেটি হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনের প্রোটন সংখ্যা হচ্ছে এক, প্রোটন সংখ্যা এক, সেই মৌলটি হাইড্রোজেন। আমি যদি বলি প্রোটন সংখ্যা যার 11, সেই মৌলটি কি? তোমরা নিঃসন্দেহে বলতে পারবা সেই মৌলটি সোডিয়াম। অর্থাৎ একটি মৌলের প্রোটন সংখ্যা সেই মৌলের পরিচয় বহন করে, এবং কখনোই, এটি মনে রাখবা তোমরা, কখনোই দুটি মৌলের প্রোটন সংখ্যা একই হওয়া সম্ভব নয়। অর্থাৎ প্রোটন সংখ্যা অবশ্যই মৌলের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য প্রকাশ করে, সুতরাং প্রোটন সংখ্যায় মৌলের পরিচয় বহন করে। এবার আমরা আসি পরমাণুর কেন্দ্রে। আমরা বলেছিলাম প্রোটন আর নিউট্রন অবস্থান করে। এদেরকে আমরা একসাথে কি বলি? অর্থাৎ এদেরকে আমরা বলি ভর সংখ্যা। ভর সংখ্যা বা মাস নাম্বার আমরা যেটি বলে থাকি, ভর সংখ্যা। অর্থাৎ পরমাণুর কেন্দ্রে অবস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যা, যাদেরকে আমরা এক কথায় বলি নিউক্লিয়ন। এই প্রোটন এবং নিউট্রন অর্থাৎ নিউক্লিয়ন সংখ্যাকে আমরা বলি তার ভর সংখ্যা। যেমন আমরা জানি সোডিয়াম পরমাণুতে প্রোটন সংখ্যা 11টি প্রোটন আছে, নিউট্রন সংখ্যা আছে 12টি, সুতরাং তার টোটাল হবে 23। সুতরাং সোডিয়াম পরমাণুর ভর সংখ্যা 23। তাহলে আমরা জানলাম যে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে আমরা বলছি ভর সংখ্যা, এবং একে আমরা বলছি নিউক্লিয়ন সংখ্যা। এখন আমরা কোনো পরমাণুকে সংক্ষিপ্তভাবে প্রকাশ করব, যেখান থেকে ওই পরমাণুর প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন সম্পর্কে আমরা ধারণা পেতে পারি। আমি ধরে নিচ্ছি x একটি মৌলের প্রতীক। x একটি মৌলের প্রতীক। আমরা a z এখানে প্লাস মাইনাস n, যেখানে আমার x নির্দেশ করছে একটি মৌলকে, a সেই মৌলের ভর সংখ্যা, z সেই মৌলের পারমাণবিক সংখ্যা, m সেই মৌলের আধান বা চার্জ। এখন তাহলে আমরা এর সাথে মিল করে আমরা একটা মৌলের প্রতীক লিখি। সাপোজ আমি যদি লিখি Al 13 27 3+, এইখান থেকে আমরা এই মৌলের ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সবকিছু সম্পর্কে আমরা ধারণা পেতে পারি। কিভাবে? আমরা যদি এর সাথে মিলাই যে এ হলো ভর সংখ্যা, তাহলে আমার এই মৌলটির ভর সংখ্যা ইকুয়াল টু 27। এবার আমরা জেড এর সাথে যদি মিলাই, জেড ছিল আমার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি প্রোটন সংখ্যা, যেটা সংক্ষিপ্ত আকারে আমরা পি দ্বারা প্রকাশ করেছি, তাহলে 13। এবার আমরা আসি নিউট্রন সংখ্যা আমরা কি করে বের করব। নিউট্রন সংখ্যা, তাহলে আমরা ভর সংখ্যাটাকে যেহেতু এখানে এ দ্বারা প্রকাশ করেছি, আমরা যদি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু আমরা সহজেই নিউট্রন সংখ্যা পেয়ে যাব। অর্থাৎ নিউট্রন সংখ্যা a মাইনাস জেড, তাহলে a আমার 27 মাইনাস 13 ইকুয়াল টু 14। তাহলে আমরা পেয়ে গেলাম এর নিউট্রন সংখ্যা। এবার আমরা আসি ইলেকট্রন সংখ্যা আমরা এখান থেকে কিভাবে বের করতে পারি। ইলেকট্রন সংখ্যা আমরা এটি জানি, স্বাভাবিকভাবে কোনো পরমাণুতে ঠিক যতটি প্রোটন থাকে ততটি ইলেকট্রন থাকে, অর্থাৎ যতটি ধনাত্মক আধানযুক্ত কণা থাকে ঠিক ততটি ঋণাত্মক আধানযুক্ত কণা বা ইলেকট্রন থাকে।
তাহলে স্বাভাবিকভাবে যেহেতু এখানে 13টি প্রোটন আছে, আমার অ্যালুমিনিয়াম পরমাণুতে 13টি ইলেকট্রন থাকে, কিন্তু আমি এখানে ব্যবহার করেছি 3+, তার মানে এখান থেকে 3টা ইলেকট্রন চলে গেছে। 3টা ইলেকট্রন স্বাভাবিকের তুলনায় কম আছে, যেহেতু 3টা ইলেকট্রন কম আছে তাহলে আমরা ইলেকট্রন সংখ্যা সহজেই বের করে ফেলতে পারি। ইলেকট্রন সংখ্যা ইকুয়াল টু, তাহলে আমার 13 নরমালি থাকে, সেখান থেকে আমার 3 ইলেকট্রন মাইনাস হয়ে গেল, তাহলে আমার ইলেকট্রন সংখ্যা 10। শিক্ষার্থীরা, তাহলে তোমরা বুঝতেই পারছো যে এরকম একটি সিম্বল থেকে, এরকম একটা সংকেত থেকে, ফর্মুলা থেকে আমরা কিন্তু খুব সহজেই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সম্পর্কে ধারণা পেয়ে যাব। তো তোমরা জানো নিশ্চয়ই যে পরমাণুর গঠন নিয়ে আসলে বিজ্ঞানীদের মধ্যে শুরু থেকে অনেক কৌতূহল ছিল, যে পরমাণু গঠনটা আসলে কেমন হবে, তার অভ্যন্তরে কি আছে, তার গঠন কেমন, এগুলো নিয়ে বিজ্ঞানীদের মধ্যে অনেক কৌতূহল ছিল। এ সম্পর্কে বিজ্ঞানী থমসন, রাদারফোর্ড, বিজ্ঞানী নিলস বোর এবং আরো অনেক বিজ্ঞানীরা পরমাণুর মডেল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন। তার মধ্যে তোমাদের বইয়ের আলোচ্য বিষয় রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল। তো আমরা আপাতত রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে একটু আলোচনা করব। তো রাদারফোর্ড যখন পরমাণুর মডেলটি দিয়েছিলেন তখন কিন্তু তিনি একটি গুরুত্বপূর্ণ এক্সপেরিমেন্টের উপর ভিত্তি করে তার মডেলটি প্রদান করেছিলেন। আমরা এখন রাদারফোর্ডের সেই যে এক্সপেরিমেন্ট, যার উপর ভিত্তি করে তিনি তার পরমাণুর মডেলটি উপস্থাপন করেছিলেন, আমরা সেই এক্সপেরিমেন্ট সম্পর্কে একটু ধারণা নিব। তারপরে আমরা রাদারফোর্ডের মডেলে তিনি কি বলেছেন সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা, রাদারফোর্ড তার পরীক্ষাটি করার জন্য একটি খুব পাতলা এবং সোনার পাত ব্যবহার করেছিলেন। গোলাকার সোনার পাত 0.004 সেন্টিমিটারের মতো গোলাকার একটি সোনার পাত তিনি ব্যবহার করেছিলেন। পাত নিয়ে তিনি কি করেছিলেন? সোনার পাত নিয়ে তিনি তার মধ্যে আলফা কণা প্রবেশ করিয়েছিলেন। হ্যাঁ, আলফা কণা কি তোমাদের একটু ধারণা দেই। আলফা কণা আসলে তোমরা জানো যে তেজস্ক্রিয় যে মৌলগুলো আছে, এই তেজস্ক্রিয় মৌল থেকে 3 ধরনের রশ্মি বা কণা নির্গত হয়, আলফা, বেটা এবং গামা। তো আলফা কণা কি? আলফা কণা হচ্ছে, দেখা গেছে যে হিলিয়াম পরমাণু থেকে 2টি ইলেকট্রন অপসারণ করলে যা অবশিষ্ট থাকে তাকেই বলা হচ্ছে আলফা কণা। এই আলফা কণা যখন কোনো তেজস্ক্রিয় আইসোটোপ থেকে নির্গত হয় তখন সেটি প্রচন্ড গতিতে নির্গত হয়। তো আলফা কণা, তাহলে আমরা জানলাম যে আসলে আলফা কণা আমরা বলতে পারি 2টি ইলেকট্রন যদি বের করে নেওয়া হয়। আমরা একটু দেখি হিলিয়াম পরমাণুটা। হিলিয়াম পরমাণু যার বাইরের দিকে 2টা ইলেকট্রন আছে আর যার কেন্দ্রে 2টি প্রোটন 2টি নিউট্রন আছে, অর্থাৎ তার ভর হচ্ছে 4। তাহলে এখান থেকে যদি ইলেকট্রন দুটিকে আমরা সরিয়ে দিতে পারি, 2টা ইলেকট্রনকে যদি আমরা সরিয়ে দিতে পারি, মাইনাস করে দিতে পারি, ইলেকট্রনকে দুটো যদি বের করে দিতে পারি, নিশ্চয় তাহলে তার নিউক্লিয়াসটাই থাকবে, আর কিছুই থাকবে না। নিউক্লিয়াসটাই থাকলো। আর আমরা জানি 2টি ইলেকট্রন চলে গেলে সেটা দ্বিধনাত্মক আধানযুক্ত হয়ে যায়। তাহলে আলফা কণা হচ্ছে কি? দ্বিধনাত্মক আধানযুক্ত হিলিয়াম নিউক্লিয়াস। এটাকে আমরা এইভাবে লিখতে পারি He2+, যেটাকে আমরা বলছি আলফা কণা। তাহলে আলফা কণা কি আমরা জানলাম। এবার আমরা আসি সেই এক্সপেরিমেন্ট।
শিক্ষার্থীরা আমরা সবই এগুলো আলফা কণা দেখিয়েছি, সবই আলফা কণার গতিপথ, সবগুলোই আলফা কণা, সুতরাং আমি আর সবগুলোই দিচ্ছি না, তোমরা বুঝতে পারছো। তো আলফা কণার এই গতিপথ থেকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে রাদারফোর্ড যখন একটি পাতলা সোনার পাত ব্যবহার করে এক্সপেরিমেন্টটি করেছিলেন, উনি দেখছিলেন প্রায় সকল আলফা কণা, মাত্র দু একটি আলফা কণা বাদে প্রায় সকল আলফা কণা কিন্তু সোনার পাত ভেদ করে চলে গিয়েছিল। এবং সেটি তিনি বোঝার জন্য ঠিক বিপরীত পাশে জিঙ্ক সালফাইডের একটি পর্দা রেখেছিলেন, এবং জিঙ্ক সালফাইডের পর্দায় এটি আলো যে প্রতিভাত করে তার উপর ভিত্তি করে তিনি বুঝতে পেরেছিলেন। তো তাহলে ম্যাক্সিমাম প্রায় সকল কণা যেহেতু আলফা রশ্মি বা আলফা কণা যেহেতু পরমাণু ওই সোনার পাতটি ভেদ করে চলে গেল, এখান থেকে রাদারফোর্ড কিন্তু একটি সিদ্ধান্তে উপনীত হলেন। কি সিদ্ধান্ত উপনীত হলেন? উনি এখান থেকে এই সিদ্ধান্তে উপনীত হলেন যে পরমাণুর অভ্যন্তরস্থ অধিকাংশ জায়গায় ফাঁকা। যেহেতু আলফা কণা চলে গেছে ম্যাক্সিমাম, তাহলে পরমাণুর অভ্যন্তর ম্যাক্সিমাম জায়গাটাই ফাঁকা। মাত্র দু একটি আলফা কণা ঠিক যে পথে গিয়েছিল সেই পথেই ফিরে এসেছে। এর থেকে উনি এই সিদ্ধান্তে উপনীত হলেন যে পরমাণুর কেন্দ্রে নিশ্চয়ই কোনো একটা ভারী বস্তু আছে, যে ভারী বস্তুর সাথে আলফা কণা বাধাপ্রাপ্ত হয়ে সে আবার বিপরীত পথে ঠিক যে পথে গিয়েছিল সেই পথে আবার ফিরে এসেছে। এবং তিনি আরেকটি সিদ্ধান্ত নিলেন, যেহেতু আলফা কণা নিজেই ধনাত্মক আধানযুক্ত, তাই পরমাণুর কেন্দ্রটি অবশ্যই একই আধানযুক্ত হবে, অর্থাৎ ধনাত্মক আধানযুক্ত। যদি সেটি ঋণাত্মক আধানযুক্ত হতো তাহলে আলফা কণা যেহেতু ধনাত্মক সেটি আর ফিরে আসতো না। তাহলে তিনি বুঝতে পারলেন যে পরমাণুর কেন্দ্রে একটি ভারী বস্তু আছে যাতে বাধাপ্রাপ্ত হয়ে এই কণাটি ফিরে এসেছে, এবং তিনি তার নাম দিলেন নিউক্লিয়াস। অর্থাৎ বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর যে নিউক্লিয়াস আবিষ্কার করলেন, এবং উনি বললেন যেহেতু অধিকাংশই চলে গেছে তাহলে পরমাণুর এই নিউক্লিয়াসের আয়তনটা হবে অতি ক্ষুদ্র। পরমাণুর সামগ্রিক আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন হবে অতি ক্ষুদ্র। আমি আগেই বলেছি যে একটি নিউক্লিয়াসের তুলনায় একটি পরমাণু প্রায় 10,000 থেকে 1 লক্ষ গুণ বড়। তাহলে এই এক্সপেরিমেন্টের উপর ভিত্তি করে রাদারফোর্ড কি বললেন? যে পরমাণুর একটি নিউক্লিয়াস আছে যার আয়তন পরমাণুর সামগ্রিক আয়তনের তুলনায় অত্যন্ত নগণ্য, এবং এটি পরমাণুর প্রায় সকল ভর বহন করে। যেহেতু এই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন অবস্থান করে, আমরা আগেই বলেছি ইলেকট্রনের ভর অতি নগণ্য, সেটি শূন্য ধরা যায়। সুতরাং পরমাণুর ভর বলতে তার নিউক্লিয়াসের ভরকে বোঝায়। উনি আর কি বললেন? বললেন পরমাণু আধান নিরপেক্ষ, বিদ্যুৎ নিরপেক্ষ, তড়িৎ নিরপেক্ষ। তার অর্থ কি? উনি বললেন পরমাণুর কেন্দ্রে ঠিক যতটি ধনাত্মক আধানযুক্ত কণা থাকে, বাইরে ঠিক ততটি ঋণাত্মক আধানযুক্ত কণা থাকে। ফলে সামগ্রিকভাবে পরমাণুর আর কোনো চার্জ বা আধান থাকে না। ফর এক্সাম্পল, আমরা উদাহরণস্বরূপ আমরা বলতে পারি সোডিয়াম পরমাণু। সোডিয়াম পরমাণুতে ধনাত্মক আধানযুক্ত প্রোটন আছে 11টি প্লাস 11। এখন সোডিয়াম পরমাণুতে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন আছে -11। যেহেতু ইলেকট্রনের আধানটাকে আমরা মাইনাস ধরি আর প্রোটনের আধানটাকে আমরা প্লাস ধরি, তাহলে যদি আমরা যোগ করি তাহলে রেজাল্ট কি হয়? 0। তার মানে পরমাণু আধান নিরপেক্ষ হয়ে গেল, তড়িৎ নিরপেক্ষ হয়ে গেল। তাহলে প্রত্যেকটি পরমাণুই একইভাবে আধান নিরপেক্ষ, অর্থাৎ পরমাণুর কেন্দ্রে যতটি ধনাত্মক আধানযুক্ত কণা, বাইরের দিকে ঠিক বিপরীত চিহ্ন বিশিষ্ট ততটি ঋণাত্মক আধানযুক্ত কণা। উনি আর কি বললেন? বললেন সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো ঘুরছে, ঠিক পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে। এই কথাটি বলার কারণে এই মডেলটিকে অনেক সময় বলা হয়ে থাকে সোলার সিস্টেম অ্যাটমিক মডেল বা পরমাণুর সৌর মডেল। আবার এই মডেল থেকে পরমাণুর নিউক্লিয়াস সম্পর্কে ধারণা পাওয়া যায়
তাই এটি পরমাণু নিউক্লিয়ার মডেল হিসেবেও অভিহিত করা হয়। এবং উনি বললেন যে ইলেকট্রন যখন ঘুরতে থাকে তখন ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন আর কেন্দ্রে অবস্থিত ধনাত্মক আধানযুক্ত প্রোটন যেহেতু এরা বিপরীত চার্জ যুক্ত, তাই এদের মধ্যে এক ধরনের আকর্ষণ বল থাকে, যে আকর্ষণ বলকে বলা হয় কেন্দ্রমুখী বল। এই কেন্দ্রমুখী বল এবং ইলেকট্রন যখন ঘূর্ণায়মান থাকে, কোনো বস্তু যখন ঘূর্ণায়মান থাকে, তখন তার একটি কেন্দ্র বিমুখী বল বা কেন্দ্রাতিক বল বা কেন্দ্র বহির্মুখী বল কাজ করে। একটা যেটা কেন্দ্রমুখী বল সেটা সেন্ট্রিপিটাল ফোর্স, আর কেন্দ্র বিমুখী যেটা বল সেন্ট্রিফিউগাল ফোর্স। উনি বললেন এই দুটি ফোর্স সমান থাকবে, অর্থাৎ কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান ও বিপরীত অভিমুখে ক্রিয়া করে। আমি একটু ছোট উদাহরণ দেই। আমি যদি একটা স্টিকের মাথায় এখানে একটা সুতা বেঁধে, সুতার মাথায় যদি একটা কোনো কিছু বেঁধে, ছোট একটা কিছু বেঁধে এভাবে ঘোরাতে থাকি, তাহলে কি হবে? সুতার টান ওই বস্তুটিকে কেন্দ্রের দিকে টেনে আনতে চাইবে। আর যদি কোনোভাবে আমার সুতাটি ছেড়ে যায়, তাহলে আমরা দেখব বস্তুটি যে পথে ঘুরছিল তার থেকে অনেকটা দূরে ছিটকে যেয়ে পড়বে। এটা নিশ্চিতভাবে এটি প্রমাণ করে যে বস্তুটি যখন ঘুরছিল তার মধ্যে এমন একটি ফোর্স কাজ করছিল, যে ফোর্স ওই বস্তুটিকে বাইরের দিকে নিয়ে যেতে চাচ্ছিল, যেটাকে আমরা বলি কেন্দ্র বিমুখী বল। আর সুতার টান ওকে সবসময় কেন্দ্রের দিকে আনতে চাচ্ছিল, যেটাকে আমরা বলি কেন্দ্রমুখী বল। এই দুটি বল পরস্পর সমানুপাতিক। তাহলে শিক্ষার্থীরা রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে আমরা কিন্তু কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ধারণা পাই। আমরা জানতে পারলাম রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে পরমাণুর একটি নিউক্লিয়াস আছে যা পরমাণুর প্রায় সমস্ত ভর বহন করে এবং এটি পরমাণুর সামগ্রিক আয়তনের তুলনায় অতি নগণ্য। আমরা জানতে পারলাম পরমাণু তড়িৎ নিরপেক্ষ, এবং আমরা জানলাম যে পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো আবর্তনশীল। কিন্তু এই পরমাণুর মডেলটি প্রদান করার সাথে সাথে বৈজ্ঞানিক মহলে এটি নিয়ে সমালোচনা শুরু হয়ে যায়। শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন আলোচনা করব যে রাদারফোর্ডের পরমাণু মডেলে কি সমালোচনা করা হয়েছে, রাদারফোর্ডের পরমাণু মডেলের কি সীমাবদ্ধতা আছে। তাহলে এবার আমরা আসি রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা নিয়ে। রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। শিক্ষার্থীরা, রাদারফোর্ড কিন্তু পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো আবর্তনশীল এটি বলেছেন, কিন্তু কিভাবে আবর্তন করে, সেই আবর্তনের পথটা কেমন, এ সম্পর্কে কিন্তু কোনো ধারণা দিতে পারেননি। আর কি, রাদারফোর্ড যে পরমাণুর মডেলটি দিয়েছেন সেটি এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বেলায় প্রযোজ্য হলেও আসলে বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে আবর্তন করে সে সম্পর্কে কিছু উনি বলেননি। সুতরাং বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে এই মডেল কিন্তু কার্যকর নয়। আর কি, পরবর্তীতে দেখা গেছে যে পরমাণু থেকে অনেক সময় পারমাণবিক বর্ণালী সৃষ্টি হয়। এই পারমাণবিক বর্ণালী সম্পর্কে এই মডেলে কিন্তু কোনো ধারণা উনি দিতে পারেননি। আর কি সীমাবদ্ধতা, বিজ্ঞানী ম্যাক্সওয়েল তার তাড়িৎ চৌম্বক তত্ত্ব অনুসারে দেখালেন যে কোনো আধানযুক্ত কণা যদি ঘূর্ণায়মান থাকে তাহলে সেটি লাগাতার শক্তি বিকিরণ করতে থাকে, লাগাতার শক্তি বিকিরণ করে ক্রমাগত সে ক্ষুদ্র ব্যাসার্ধের পথে পরিভ্রমণ করে একটা সময় সে কেন্দ্রে চলে আসে। কিন্তু পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন তো আসলে এভাবে যদি কেন্দ্রে চলে আসতো তাহলে সেই পরমাণুর সেই নিউক্লিয়াসের আর কোনো অস্তিত্ব থাকতো না। সুতরাং পরমাণুর ক্ষেত্রে এমনটি কখনোই ঘটে না। অর্থাৎ ম্যাক্সওয়েল যেটি বললেন, আমরা যদি ধরে নেই যে এটা একটা ইলেকট্রন, আমরা যদি ধরে নেই এটা একটি ইলেকট্রন, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রনটি যখন ঘুরছে, ঘূর্ণায়মান থাকা অবস্থায়
সে শক্তি বিকিরণ করে তার ঘূর্ণায়নের যে পথ সেটি ক্রমাগত ছোট হয়ে যাচ্ছে। ঘূর্ণায়নের এই পথটা ক্রমাগত ছোট হতে হতে একটা সময় কি হচ্ছে, সে কেন্দ্রে চলে আসছে। কিন্তু ম্যাক্সওয়েল বললেন পরমাণুর ক্ষেত্রে তো এমন হয় না, তাহলে রাদারফোর্ড যেটি বলেছেন সেটি সঠিক নয়। তাহলে ম্যাক্সওয়েলের তাড়িৎচুম্বক তত্ত্ব অনুসারে পরমাণুর এই মডেল পরমাণুর স্থায়িত্ব প্রকাশ করতে পারে না। শিক্ষার্থীরা, তাহলে আমরা আবার একটু রিভাইজ করে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা সম্পর্কে কি জানলাম। আমরা জানতে পারলাম যে রাদারফোর্ডের পরমাণু মডেল এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য হলেও বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। তারপরে আরেকটি বড় সীমাবদ্ধতা যেটি বলা হয়নি সেটি হচ্ছে রাদারফোর্ড সৌরজগতের সাথে তুলনা করেছে পরমাণুর মডেলটিকে, কিন্তু পরমাণুর সৌরজগতে গ্রহ এবং সূর্য তার আধান নিরপেক্ষ বস্তু, কিন্তু পরমাণুর কেন্দ্রের বাইরে যে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান সেটি কিন্তু ঋণাত্মক আধানযুক্ত। সুতরাং আধানবিহীন বস্তুর সাথে আধানযুক্ত বস্তুর তুলনা করা যায় না। আমরা আর জানলাম যেখানে বর্ণালী সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না। আর জানতে পারলাম যে রাদারফোর্ডের পরমাণু মডেলের যেটি গুরুত্বপূর্ণ সমালোচনা করা হয় ম্যাক্সওয়েলের তাড়িৎচুম্বক তত্ত্ব অনুসারে, যে ইলেকট্রন যদি এভাবে ঘুরতে থাকে তাহলে সে লাগাতার শক্তি বিকিরণ করবে এবং ক্রমাগত ক্ষুদ্র ব্যাসার্ধের পথে পরিভ্রমণ করে এক সময় কেন্দ্রে চলে আসবে, যা পরমাণুর ক্ষেত্রে ঘটে না। সুতরাং ম্যাক্সওয়েলের তাড়িৎচুম্বক তত্ত্ব অনুসারে পরমাণুর এই মডেলটি পরমাণুর স্থায়িত্ব প্রকাশ করতে পারে। আর রাদারফোর্ডের পরমাণু মডেলের তোমরা যেটি মনে রাখবে যে পরমাণু মডেল সম্পর্কে উনি যা বলেছেন সেটি কিন্তু আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার সিদ্ধান্তের উপর ভিত্তি করে এই পরীক্ষাটি প্রদান করেছেন। তোমাদের বইয়ে যদিও এই সম্পর্কে রাদারফোর্ডের পরমাণু মডেলটি যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার সিদ্ধান্তের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে সে সম্পর্কে যদিও কিছু বলা হয়নি, তবে তোমরা এটি মনে রাখবে যে ওই পরীক্ষাটি ছিল কিন্তু তার পরমাণু মডেলের মূল ভিত্তি। তো স্নায়ু শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাস এখানেই শেষ করছি। আশা করি তোমরা ক্লাসটি উপভোগ করতে পেরেছো এবং তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা আমার ফেসবুক আইডির সাথে তোমরা সংযুক্ত থাকো, তাহলে সেখানেও তোমরা মন্তব্য করতে পারবে। আর তোমরা সবাই বাসায় ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো, এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।